ওকে, তাহলে তিনটাকে বলে একসাথে যদি তিনটার মধ্যে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম তিনটাতে ইনফাংশন হয়, সেটাকে আমরা বলবো প্যানকার্ডাইটিস। এই প্যানকার্ডাইটিস হবে কোন রোগে? সেই রোগটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেই রোগটার নাম হচ্ছে রিউম্যাটিক ফিভার। এই রিউম্যাটিক ফিভার সম্বন্ধে জানতেই হবে। ওকে, তারপরে নেক্সট আমরা পড়ব হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। মানে হচ্ছে যে কোনো কারণে হার্টের যে মাসেল সেইটা যদি আমাদের ঠিকমতো কন্ট্রাকশন না করতে পারে, সেইটাকে বলবো আমরা মায়োপ্যাথি। কার্ডিও মায়োপ্যাথি, হার্টের মাসেল ঠিকমতো কন্ট্রাক্ট করতে পারছে না, সেইটা বিভিন্ন কারণে হয়। শুধু আমাদের অত গুরুত্বপূর্ণ না, শুধু আমাদের নামগুলা জানলেই হবে। আর সবার লাস্টে হচ্ছে টিউমার চ্যাপ্টার। আপনারা বেঁচে গেছেন, এই হার্টের চ্যাপ্টার আসলে টিউমার বেশি একটা নাই, একটা দুইটা টিউমার আছে, সেটার নাম জানলেই হবে। এই হচ্ছে আমাদের হার্টের চ্যাপ্টার শেষ। তাহলে আমরা শুরু করি। প্রথম হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে হচ্ছে কেন হবে এটা? কারণ আমরা জানি হার্ট যখন আমাদের ডেভেলপমেন্ট হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, ব্যাঙের মধ্যে, ব্যাঙ কি পড়েছেন আপনারা স্টুডেন্ট অবস্থায়? এনিওয়ান? ব্যাঙ পড়েছেন? না স্যার, রুই রুই মাছ আর ঘাস ফড়িং পড়ানো হয়েছিল। আচ্ছা, আর ঠিক আছে। হাইড্রা। ঠিক আছে, আমি ব্যাঙের ব্যাপারটা বলি। আমরা পড়েছিলাম ব্যাঙের হৃৎপিণ্ডে আমাদের মতো চারটা প্রকোষ্ঠ না, তিনটা প্রকোষ্ঠ। মানে আপনার দুইটা অলিন্দ, মানে অ্যাট্রিয়া, কিন্তু ভেন্ট্রিকল হচ্ছে একটা। এতে কি সমস্যা হবে? এতে সমস্যা হবে যে অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স আপ হয়ে যাবে, তাই না? ব্যাঙের, আমরা তো ইভলিউশনের মাধ্যমে আসছি, তাই না? ব্যাঙের মধ্যে কি হয়েছে, এই হার্টের যেন এই অক্সিজেনেটেড ব্লাড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স আপ না হতে পারে, সেই জন্য কিছু চেষ্টা হচ্ছে, কলাম দিয়ে সেটা বাধা দেওয়ার চেষ্টা করে, সেটাকে বলা হয় কলামনি কার্নিং। সেটা চেষ্টা করে যেন দুইটা মিক্স আপ না হয়। কিন্তু আমাদের যে বডি, শরীর, তাতে তো কি হয়, চারটা কলাম, মিক্স আপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আসলেই কি তাই? না। আমাদের জন্মের পূর্বে যে হার্ট থাকে, সেই হার্টেও ওই যে ইভলিউশনের কারণে যেভাবে আমাদের পরিবর্তিত হয়েছে সেই রকম হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত আমাদের লাং ডেভেলপমেন্ট, লাং দিয়ে আপনার অক্সিজেন পরিবাহিত না হচ্ছে। মানে আমাদের বাচ্চা ডিউরিং ইন্ট্রাইউটেরাইন লাইফ কি হয়, ব্লাড লেফট অ্যাট্রিয়াতে আসে, সরি, এই মানে রাইট অ্যাট্রিয়াতে আসে ইয়ের মাধ্যমে, ওই একটা এক্সট্রা ভেসেল, সেটা হচ্ছে ফিটাল সার্কুলেশন, মায়ের সাথে যে ভেসেল সেটা দিয়ে আসে, এসে আবার মানে যাওয়ার কথা ছিল লেফট রাইট হার্ট দিয়ে লাঙে, সেইটা না করে সে কি করে, রাইট হার্ট এবং লেফট হার্টের মাঝখানে একটা ছিদ্র থাকে, ফোরামেন ওভালি, সেই ছিদ্র দিয়ে লেফট হার্টে চলে আসে,
এবং সেই লেফট হার্ট দিয়ে আবার বাইরে চলে যায়। তাহলে এই যে আমাদের ডিউরিং ডেভেলপমেন্ট ইন্টারইউটেরিন লাইফ যে ছিদ্র ছিল, এই ছিদ্রগুলি যদি ঠিক মতো ক্লোজার না হয়, তাহলে আমাদের এই কনজেনিটাল হার্ট ডিজিজগুলো দেখা দেবে। সেগুলা কি কি? সেইগুলা হচ্ছে আপনার যদি লেফট হার্ট থেকে রাইট হার্টে ব্লাড চলে আসে, তাহলে একরকম ম্যালফরমেশনের কারণে ওই যে ছিদ্র দিয়ে চলে আসতেছে এই পাশে। আরেকটা কজ হচ্ছে রাইট হার্ট থেকে লেফট হার্টে যাবে। আরেকটা হচ্ছে আপনার অবস্ট্রাকশনের কারণে কোনো যদি ম্যালফরমেশন হয়। একটা জিনিস চিন্তা করেন তো, যদি লেফট হার্ট থেকে রাইট হার্টে চলে আসে ব্লাড, তাহলে আমাদের কোনো সমস্যা হবে? এনিওয়ান? আমাদের হার্টের কাজ হচ্ছে একই সাথে অক্সিজেনেটেড ব্লাড বহন করা। যদি লেফট হার্টে আমার রাইট হার্ট থেকে ব্লাড লাঙে গিয়ে লাং থেকে লেফট হার্টে চলে আসে, তাহলে অলরেডি আমার ব্লাড অক্সিজেনেটেড আছে। সেই ব্লাড যদি কিছু রাইট হার্টে আবার ফেরত আসে, আমার ভলিউম ওভারলোড হবে, কিন্তু অক্সিজেনেটেড ব্লাডের কোনো সমস্যা হবে না। মানে ব্লাড অক্সিজেনেটেড থাকবে। ফলে সেটা হবে অ্যাসায়োনেটিক, মানে আমাদের সায়ানোসিস ডেভেলপ করবে না। অক্সিজেনেটেড ব্লাড না পেলেই তো আমাদের সায়ানোসিস ডেভেলপ হবে। আর যদি রাইট হার্ট থেকে সরাসরি লাঙে না গিয়ে লেফট হার্টে চলে আসে, তাহলে যে সমস্যা হবে সেটার কারণে হচ্ছে আপনার ব্লাডে অক্সিজেন পাবে না, কারণ যেহেতু লাঙে যায় নাই। সেই কন্ডিশনটাকে বলে সায়ানোটিক হার্ট ডিজিজ। ওকে, তাহলে লেফট থেকে রাইট শান্ট কেন হইতে পারে? যদি অ্যাট্রিয়াতে সেপ্টাল ডিফেক্ট থাকে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, প্যাটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস আর প্যাটেন্ট ফোরামেন ওভালি। ওকে, লেফট থেকে রাইট শান্ট, যেটাতে আমরা বলছি যে অ্যাসায়োনোটিক হবে, সায়ানোসিস হবে না। আর রাইট থেকে লেফট শান্ট, এইটা হচ্ছে বেশি ক্ষতিকর। এখানে কি হবে? সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। কি কি হতে পারে? চারটা জিনিস হয় এই ক্ষেত্রে। এইটাকে একসাথে আমরা বলি টেট্রোলজি অফ ফ্যালট। সেটা কি? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, মানে রাইট ভেন্ট্রিকল থেকে সরাসরি লেফট ভেন্ট্রিকুলে ব্লাড চলে আসতেছে, ফলে অক্সিজেনেটেড হওয়ার সুযোগ নাই। অবস্ট্রাকশন অফ দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট। আমার রাইট ভেন্ট্রিকল থেকে যাওয়ার কথা ছিল কোথায়? লাঙে, কিন্তু লাঙে ঢোকার আগে একটা অবস্ট্রাকশন, সাবপালমোনারি স্টেনোসিস, সেটার জন্য ব্লাড লাঙে যেতে পারতেছে। অ্যান্ড অ্যাওর্টা দ্যাট ওভাররাইডস দ্য ভিএসডি। এই যে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, তার উপরে একটা অ্যাওর্টা এসে ওভাররাইড করতেছে। ওকে, আর হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। যখন আমার ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে লাঙের দিকে যাইতে পারতেছে না, অবস্ট্রাকশন হচ্ছে, তখন রাইট ভেন্ট্রিকলের উপরে প্রেসার পড়তেছে, রাইট ভেন্ট্রিকল চেষ্টা করতেছে সেটাকে ওভারকাম করার। আলটিমেটলি কি হবে? এই হার্টের মাসেলের হাইপারট্রফি হবে, সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে চারটা জিনিস: ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অবস্ট্রাকশন অফ দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো বা সাব আউটফ্লো ট্র্যাক্ট অথবা সাবপালমোনারি স্টেনোসিস, an aorta that overrides VSD আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটা মিলে সায়ানোটিক হার্ট ডিজিজ, টেট্রোলজি অফ ফেলট। সেইটা কিন্তু প্রতি বছর পরীক্ষায় আসে, প্রতি বছর প্রায় বছরই আসে এই পরীক্ষা, রিটেন পরীক্ষা। নেক্সট হচ্ছে আমরা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ইসকেমিক হার্ট ডিজিজ। এইটা একটা কোনো ডিজিজ না, অলরেডি আমরা বলেছি চারটা ডিজিজ। তাহলে চারটা ডিজিজের যেহেতু কে একসাথে বলতেছি, সেই জন্য গ্রুপ অফ ডিসঅর্ডার। কেন হবে ইসকেমিয়া? ইসকেমিয়া হবে হার্ট মাসেলের আমাদের ব্লাড সাপ্লাই যতখানি ডিমান্ড, ঠিক ততখানি যদি ভেসেল ওয়াল যদি থিন হয় বা ভেসেল ওয়ালে অবস্ট্রাকশন তৈরি হয়, তাহলে সেই পরিমাণ ব্লাড সেখানে সাপ্লাই হচ্ছে না। এই যে ইমব্যালেন্স তৈরি হবে একটা সাপ্লাই, ডিমান্ড ভার্সাস সাপ্লাই, সেইটার কারণে যে মায়োকার্ডিয়ামে
ব্লাড সাপ্লাই কম পাবে, সেই কন্ডিশনটাকে বলতেছে ইস্কেমিয়া। এই থেকে যে রোগটা হচ্ছে, এটা থেকে এইটাকে বলতে ইস্কেমিক হার্ট ডিজিজ। তাহলে আমরা একবারে সোজা, ইস্কেমিক হার্ট ডিজিজ গ্রুপ অফ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই রেজাল্টিং ফ্রম myocardial ischemia due to an imbalance between the supply and demand of the heart for oxygenated blood. Okay, group of disorder. নেক্সট হচ্ছে কি কি আছে? এক নাম্বার হচ্ছে সবচেয়ে খারাপটা মায়োকার্ডিয়াল ইনফাকশন। দেন হচ্ছে আপনার মায়োকার্ডিয়াল ইনফাকশন হবে তখনই যখন একবারে 100% ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ন্যারোয়িং এর কারণে, ব্লাড ভেসেলের ন্যারোয়িং বা মাঝখানে থ্রম্বাস বা যে কোনো কারণে হোক ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। কিন্তু তার আগে যদি ব্লাড ভেসেলের মধ্যে আমার কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, মানে ভেসেল ওয়ালের মধ্যে একটা অ্যাথেরোমা ডেভেলপ করে, তাহলে কি হবে, ওই ব্লাড ভেসেলটা ন্যারোয়িং হয়ে যাবে। সেই কন্ডিশনে ব্লাড সাপ্লাই যখন হয়, স্বাভাবিক অবস্থায় আমাদের কোনো সমস্যা হবে না, আমরা সাধারণ হাঁটাচলা করলে সমস্যা হবে না। কিন্তু আমরা যখনই একটু জোরে হাঁটবো বা দীর্ঘ সময় হাঁটবো, তখন আমাদের ব্লাড সাপ্লাই, মাসেলের যতখানি দরকার ব্লাড সাপ্লাই, ততখানি ডিমান্ড পর্যন্ত পৌঁছাবে না। ফলে আমাদের মাসেলের মধ্যে ইস্কেমিয়া দেখা দিবে, আমাদের তখন চেস্ট পেইন দেখা দিবে, শ্বাসকষ্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিবে, এবং আমরা কি করব, সাথে সাথে বসে পড়বো বা শুয়ে পড়বো, রেস্ট নিব, এবং 5 থেকে 10 মিনিট রেস্ট নিলে আবার ওই ব্যথা চলে যাবে। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। ওকে, আরেকটা হচ্ছে আমার হার্টে দীর্ঘদিন যাবত হার্ট মানে হার্টের প্রেশার বা অন্য যে কোনো কারণে হোক, এখন হার্টের যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করতে পারে না। আমার যেমন, আমি যদি পরীক্ষায় যদি ঠিক মতো পরীক্ষায় অ্যান্সার করতে না পারি, তাহলে কি হই, আমি ফেইল করি না? তাহলে হার্টও যদি ঠিক মতো পাম্পিং না করতে পারে, সেই কন্ডিশনটাকে বলা হয় হার্ট ফেইলিউর। এই হার্ট ফেইলিউর কে আরেকভাবে আমরা রাখবো যে ক্রনিক হার্ট ফেইলিউর। অ্যাকিউট হইতে পারে, হার্ট ফেইলিউর অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। তাহলে ক্রনিক হার্ট ফেইলিউর অথবা ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ দীর্ঘদিন ধরে আছে, ক্রনিক ইসকেমিক ডিজিজ উইথ হার্ট ফেইলিউর, এই কন্ডিশন। আর কোনো কারণ নাই, হঠাৎ করে রোগী রাস্তায় পড়ে মারা গেল, তার মধ্যে 50% কজই দেখা যাবে যে এটা হার্ট অ্যাটাক, সেটাকে আমরা বলবো সাডেন কার্ডিয়াক ডেথ। তাহলে 4টা কন্ডিশন: মায়োকার্ডিয়াল ইনফাকশন, অ্যানজাইনা পেক্টোরিস, ক্রনিক ইসকেমিক হার্ট ডিজিজ উইথ হার্ট ফেইলিউর, আর মায়োকার্ডিয়াল সাডেন কার্ডিয়াক ডেথ। আচ্ছা, এখন আমরা আসি এই যে ইসকেমিক হার্ট ডিজিজ, এটার রিস্ক ফ্যাক্টর। আমাদের দেখবেন পেপারে অনেক সময় আসে, মাত্র 20 বছর বয়সে একজন হার্ট অ্যাটাক করে মরে গেল। তাহলে আমরা চিন্তা করি, হায় হায়, 20 বছরে হার্ট অ্যাটাক করলো, এটা তো বেশি বয়সের রোগ। না, আমাদের হার্টের যে ইসকেমিক হার্ট ডিজিজ, তার প্যাথোফিজিওলজি আছে। কনজেনিটাল সমস্যা হইতে পারে, অ্যাকোয়ার্ড প্রবলেম হতে পারে। সেই জন্য আমাদের হার্ট ভালো রাখার জন্য আমাদেরকে জানতে হবে যে কি কি রিস্ক ফ্যাক্টর আছে হার্ট অ্যাটাক হওয়ার। এই রিস্ক ফ্যাক্টর গুলো আবার আমরা আগের চ্যাপ্টার, সেটা এখন পড়াই নেই, সেটাও পড়বো। সেটা হচ্ছে ব্লাড ভেসেল, সেইখানে যে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, একই সেম রিস্ক ফ্যাক্টর সেখানে। সেগুলা কি, কিছু আছে আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন। আপনি যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, আপনি কি চাইলে জন্মস্থান পরিবর্তন করতে পারবেন? পারবেন না। সেই রকম আপনি যেভাবে জন্মাইছেন, আমাদের যে জেনেটিক্স নিয়ে জন্মাইছেন, যে জেন্ডার নিয়ে জন্মাইছেন, যেই ফ্যামিলিতে জন্মাইছেন, এইগুলা তো
এবং বয়স এগুলা চেঞ্জ করা যাবে না। তাহলে এগুলাকে বলবো আমরা নন মডিফাইবল ফ্যাক্টর। অ্যাডভান্সিং এইজ, মেল জেন্ডার, ফ্যামিলি হিস্ট্রি, আর জেনেটিক অ্যাবনর্মালিটি, এই চারটা। আর কিছু কিছু আছে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনার শরীরে যদি সমস্যা থাকে সেটা আপনি মডিফাই করতে পারবেন, সেগুলোকে আমরা বলবো মডিফাইবল ফ্যাক্টর। সেগুলো কি? হাইপার লিপিডেমিয়া, লিপিড বেশি আছে, তখন আমরা ড্রাগস নিয়ে ইচ্ছা করলে, চেষ্টা করলে, এবং আমরা যদি লিপিড যুক্ত ফ্যাট যুক্ত খাবার কম খাই, তাহলে আমাদের হাইপার লিপিডেমিয়া কন্ট্রোলে থাকবে। নেক্সট হচ্ছে হাইপার টেনশন। প্রেশার যদি বেশি থাকে আমরা প্রেশারের ওষুধ খেতে পারি। আবার যেই সব ফ্যাক্টরের কারণে, যেমন লবণের কারণে, টেনশন, অ্যাংজাইটির কারণে প্রেশার বাড়তে পারে, সেই গুলা থেকে আমরা যদি দূরে থাকি তাহলে আমরা সেটা কন্ট্রোল করতে পারবো। সিগারেট স্মোকিং, সিগারেট স্মোকিং তো আমাদের শরীরে যত রোগ আছে সব রোগের সাথেই আপনি যুক্ত করতে পারেন সিগারেট স্মোকিংকে। তো সিগারেট স্মোকিং থেকে বন্ধ রাখলে আমরা ভালো থাকবো, হার্ট ভালো থাকবে। ডায়াবেটিস, এইটা তো আপনার যদিও এইটা কিছু করার নাই, আপনার ডায়াবেটিস হইলে এক সময় আপনার হার্টের ডিজিজ দেখা দিবেই। কিন্তু আমরা যদি ডায়াবেটিস কন্ট্রোলে রাখি, আমরা যদি খাবার মানে ডিসিপ্লিন জীবন লাভ করি, যে খাবার, তারপর ফিজিক্যাল এক্সারসাইজ এবং রেগুলার লাইফ ডিসিপ্লিন, সেইটার মাধ্যমে আমরা ডায়াবেটিসকে যদি কন্ট্রোলে রাখি, তাহলে আমাদের ডায়াবেটিসের কারণে হার্টের হবে, কিন্তু প্রসেসটা ডিলে হবে। যেটা আপনার 40 বছরে হওয়ার কথা সেটা 50-60 বছরে হবে। আর হচ্ছে ইনফ্লামেশন। আপনার হার্টের মধ্যে যদি আগের থেকে ইনফ্লামেশন থাকে, যেটা আমরা পরে পড়বো, মায়োকার্ডাইটিস, এন্ডোকার্ডাইটিস, তারপর পেরিকার্ডাইটিস, ভালভুলার কি বলে, রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক হার্ট ডিজিজ, তাহলে আরো আপনার ইসকেমিক হার্ট ডিজিজের সম্ভাবনা আরো বেড়ে যাবে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আরো বাড়বে। আর কিছু আছে মাইনর রিস্ক ফ্যাক্টর, যেগুলো হচ্ছে ওবেসিটি, এইগুলোও কন্ট্রোল করা যায়। ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল এক্সারসাইজ না করা, টাইপ এ পার্সোনালিটি মানে অ্যাংজাইটি বেশি করে, এবং পোস্ট মেনোপজাল ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি। ওকে, ইস্ট্রোজেন এই ক্ষেত্রে আপনাকে কি করছে, হার্টের জন্য উপকারী। মহিলাদের কিন্তু হার্ট অ্যাটাক কম হয়। কেন? কারণ হচ্ছে বিফোর মেনোপজ তারা ইস্ট্রোজেনের দ্বারা প্রোটেক্টেড। কিন্তু আপনারা পরবর্তীতে ব্রেস্ট, তারপরে এন্ডোমেট্রিয়াম, এগুলো যখন পড়বেন তখন কিন্তু জানবেন যে না, এই ইস্ট্রোজেন আবার আপনাদের ক্যান্সারের কারণ, গলব্লাডার স্টোনের কারণ। তাহলে ইস্ট্রোজেনের ভালো খারাপ দুইটাই দিক আছে, খারাপই বেশি। কেন হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ? প্রথম কাজ হচ্ছে আপনার ব্লাড ভেসেলটা ন্যারোয়িং হবে। ন্যারোয়িংটা হবে কি দিয়ে? ভেসেল ওয়ালের মধ্যে টিউনিকা মিডিয়াতে যদি আপনার একটা অ্যাথেরোমা ফর্মেশন হয়। অ্যাথেরোমা আসলে কিছুই না, আমরা আগের চ্যাপ্টারে পড়ব যে সেখানে লিপিড বেশি হয়ে গেছে, সেই লিপিডকে এনগালফ করার জন্য ম্যাক্রোফেজ আসবে। সেই ম্যাক্রোফেজ কে আমরা বলবো লিপিড লেডেন ম্যাক্রোফেজ। এবং এই লিপিড লেডেন ম্যাক্রোফেজ, তার সাথে নেক্রোটিক ডেব্রিস থাকবে, এইগুলা মিলে সে একটা, এবং তার চারিদিকে একটা এন্ডো স্মুথ মাসেলের একটা ক্যাপ তৈরি হবে। এইটা দিয়ে যে জিনিসটা তৈরি হবে সেটার নাম হচ্ছে অ্যাথেরোমা। এবং এই অ্যাথেরোমা কি করে? আন্ডারলাইং স্ট্রাকচারকে ডিস্ট্রয় করতে পারে, আবার ওভারলাইং যে এন্ডোথেলিয়াম সেটাকেও রাপচার করতে পারে, তার ফলে হেমোরেজ হবে, এবং ভিতরেও হেমোরেজ হতে পারে। নেক্সট হচ্ছে এই যে আপনার অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা দিয়ে তৈরি হলো প্লাক, সেই অ্যাকিউট প্লাক চেঞ্জ মানে ওটার ভিতরে হঠাৎ করে হেমোরেজ হলো, তাহলে আপনার এই যে ব্লাড ভেসেল সেটা ন্যারোইং হয়ে যাবে।
আর কনসিকুয়েন্সেস অফ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, ইসকেমিয়া হওয়ার ফলে ফলে আস্তে আস্তে আরো কিছু পরিবর্তন চেঞ্জ হবে, সেগুলা একসাথে। তাহলে এইগুলা থেকে আপনার ইসকেমিক হার্ট ডিজিজের ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। প্রথম হচ্ছে আমরা পড়বো যে ন্যারোয়িং হয়েছে, ব্লাড সাপ্লাই কমে গেছে কিন্তু 100% ব্লক হয় নাই, সেটা সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানজাইনা পেক্টোরিস। অ্যানজাইনা পেক্টোরিসটা আমাদের কাছে আসে রোগী কি নিয়ে? চেস্ট পেইন নিয়ে। কিন্তু এইটা হচ্ছে চেস্ট পেইনটা কেমন? এটা হচ্ছে হার্টের উপরে, সাব স্টার্নাল অথবা প্রিকর্ডিয়াল, হার্টের উপরে ব্যথাটা। কখনো কখনো রোগী সেটাকে ব্যথা না বলে চেস্ট ডিসকমফোর্টও বলতে পারে। ওকে, আবার বলতে পারে কনস্ট্রিক্টিং, বুক চেপে ধরছে, স্কুইজিং, চোকিং, নাইফ লাইক। এবং এইটা কিন্তু ট্রানজিয়েন্ট, বেশি সময় থাকবে না। কত সময়? 15 সেকেন্ডস টু 15 মিনিটস এর মধ্যে। এবং এই সময়ের মধ্যে যদি আপনি কি করবেন, বসে পড়বেন বা রেস্ট নেবেন, শুয়ে পড়বেন, এটা এই সময় পরে চলে যাবে। এর ফলে আসলে হার্ট মাসেলের কোনো ডিস্ট্রাকশন হবে না। ইনসাফিসিয়েন্ট মানে এমআই করতে, মনোসাইট নেক্রোসিস করতে যথেষ্ট না, মানে এইটা যদিও ইসকেমিয়া কিন্তু ইজ নট এবল টু ডু নেক্রোসিস। ওকে, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলতেছি অ্যানজাইনা। অ্যানজাইনা পেক্টোরিস is characterized by paroxysmal and usually recurrent attacks of substernal or precordial chest discomfort, variously described as constricting, squeezing, choking, or knife-like, caused by transient 15 seconds to 15 minutes myocardial ischemia that is insufficient to induce myocyte necrosis. তাহলে মেইন কথাই হচ্ছে যে ইসকেমিয়া কিন্তু insufficient to cause induce myocyte necrosis। তিন ধরনের আছে, এইটা জানলেই হবে, স্টেবল এনজাইনা, পিন মেটাল ভ্যারিয়েন্ট এনজাইনা, আর আনস্টেবল এনজাইনা। এই যে আনস্টেবল এনজাইনা, এইটা কিন্তু আসলে একবারে এমআই এর প্রায় সমানই। যখন রেস্টে, পেশেন্ট যখন রেস্টে থাকা অবস্থায় পেইন হয়, তখন সেটাকে বলে আনস্টেবল এনজাইনা। এবং এই ক্ষেত্রে রোগীকে কিন্তু পুরা টিপিক্যালি হার্ট অ্যাটাকের চিকিৎসায় দেওয়া হয়, এমআই এর চিকিৎসায় দেওয়া হয়। কেমন কথাই বলবো, যদি স্টেবল অ্যাঞ্জাইনা বলতে যে নর্মালি হবে না, কিন্তু যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হয়, ইমোশনাল এক্সাইটমেন্ট, অর যে কোনো আদার কজে যদি হার্টের কার্ডিয়াক ওয়ার্কলোড বেড়ে যায়, সেটা রিলিভ বাই কিভাবে হবে? এটা রেস্ট অথবা আমাদের একটা ড্রাগস ইউজ করি, এটা হচ্ছে ভ্যাসোডাইলেটর। আপনারা অলরেডি ফার্মাকোলজি পড়ে আসছেন, ভ্যাসোডাইলেটর ড্রাগস। সেটার মধ্যে একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, যেটা কিনা আপনার জিভের নিচে, আমাদের টাঙের নিচে, আন্ডার সারফেস অফ দ্য টাঙে আমরা স্প্রে করি। ওখানে একটা ব্লাড ভেসেল আছে, সরাসরি সে ওই ঔষধ ব্লাডের মানে কি বলে পারফিউশনের মাধ্যমে ব্লাডে চলে যায় এবং দ্রুত রোগীর ব্যথা ভালো হয়ে যাবে। পিন মেটাল বলছি, এইটা হয় কারণ হচ্ছে আপনার ন্যারোয়িং আছে, সেই ন্যারোয়িং এর সাথে সাথে আপনার যদি করোনারি আর্টারি স্পাজম হয় কিছু সময়ের জন্য, স্পাজম হওয়া মানে ওই ভেসেলটা ন্যারোয়িং, আরো ন্যারোয়িং বেশি হয়ে যায়, এইটাকে আমরা বলবো পিন্স মেটাল ভ্যারিয়েন্ট, পিন মেটাল ভ্যারিয়েন্ট অ্যাঞ্জাইনা। আর আনস্টেবল অ্যাঞ্জাইনা অর ক্রিসেন্ডো অ্যাঞ্জাইনা, আগেই বললাম সবচেয়ে খারাপটা, যেটা কিনা আপনার রেস্ট, ডিউরিং রেস্ট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, সেই সময়েও তার অ্যাঞ্জাইনা শুরু হবে। এবং এই অ্যাঞ্জাইনাতে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এমআইএস সেম। কখন হবে এইটা? আপনার যদি একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ছিল, সেই প্লাকের ভিতরে রাপচার হয়েছে, রাপচার হয়ে ওখানে ব্লাড জমছে, ঠিক আছে, অথবা ওই প্লাকের উপরে নতুন করে একটা থ্রম্বাস এসে জমছে, মুরাল থ্রম্বাস, এবং
মুরাল থ্রম্বাস বলতে কি বোঝায়? হার্টের চেম্বারের মধ্যে যে থ্রম্বাস সেটাকে বলে মুরাল থ্রম্বাস। সেইটা জমলে আপনার ব্লাড ভেসেলের সাপ্লাই বন্ধ হয়ে কমে গেছে, সেটাকে বলবো, অথবা এম্বোলাইজেশন অথবা ভ্যাসোস্পাজম। এই যে কোনো কারণে হোক আপনার ব্লাড সাপ্লাই খুব কমে যাবে। এই কন্ডিশনটাকে আমরা বলবো আনস্টেবল অ্যাঞ্জাইনা, যেটা কিনা প্রায় 90%-এর উপরে দেখা যাচ্ছে যে ব্লক আছে, এবং ট্রিটমেন্ট এমআই এর মতোই। এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে কিভাবে হচ্ছে অ্যাঞ্জাইনা। প্রথম হচ্ছে একটা নর্মাল ভেসেল, মাঝখানে দেখেন লুমেনটা বড়, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে গেল, মানে এই যে টিউনিকা মিডিয়া, মিডিয়ার মধ্যে একটা অ্যাথেরোমা জন্মলো। এই অ্যাথেরোমার কম্পোজিশন আসছে কি বলে, লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ অথবা ফোম সেলও বলে এইটাকে, আর নেক্রোটিক ডেব্রিস, ইনফ্লামেটরি সেল, আর চারিদিকে হচ্ছে একটা কাভার থাকবে, স্মুথ মাসেলের কাভার ক্যাপ থাকবে। এর ফলে কি হলো পেশেন্টের? এই যে ব্লাড সাপ্লাই দেখেন, আগের যে ভেসেল তার চেয়ে এখন আপনার 50% কমে গেছে, তাই না? ফলে আপনার কি হবে, এই সময়ে যে করোনারি আর্টারির যে অবস্ট্রাকশন, 50% অবস্ট্রাকশন, নর্মাল আপনি যদি কাজ করেন, হাঁটা চলা খাওয়া দাওয়া, এতে কোনো আপনার সমস্যা হবে না। কিন্তু যদি আপনি জোরে দৌড়ান, অনেক দীর্ঘ সময় হাঁটেন, অথবা সিঁড়ি সিঁড়ি ভেঙে উপরে উঠেন, তখন আপনার এক্ষেত্রে ইসকেমিয়া ডেভেলপ করবে, ফলে ব্যথা দেখা দিবে, চেস্ট ডিসকমফোর্ট দেখা দিবে, যেটা আমরা পড়ে আসলাম যে অ্যাঞ্জাইনা, কি বলে, আহ, মানে এটাতে অ্যাঞ্জাইনা পেক্টোরিস, টিপিক্যাল অ্যাঞ্জাইনা। নেক্সট হচ্ছে এই অলরেডি অ্যাথেরোস্ক্লেরোসিসে 50% ব্লক হয়ে আসবে, সেই ব্লকের উপরে এসে কি করলো, একটা প্ল্যাটেলেট অথবা থ্রম্বাস এসে জমলো। এর ফলে কি হলো, অবস্ট্রাকশন আরো বেড়ে গেল, প্লাক, এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস এইটার মধ্যে মাঝখানে হেমোরেজ হইল, থ্রম্বাস এসে জমলো, ফলে আপনার প্রায় 90%-এর উপরে 99% অক্লুশন হয়ে গেল। মুরাল থ্রম্বাস দিয়ে হইতে পারে, অথবা এমনি যে কোনো একটা থ্রম্বাস দিয়ে অপারেশন হয়ে যেতে পারে। ফলে আপনার এই কন্ডিশনটাকে আমরা বলতেছি অ্যাকিউট করোনারি সিনড্রোম। এখনো কিন্তু হয়তোবা 100% ব্লক হয় নাই, সামান্য একটু বাকি থাকতে পারে। ওকে, এখন আপনার অ্যাকিউট সিনড্রোমের মধ্যে আছে তিনটা জিনিস। একটা হচ্ছে আনস্টেবল অ্যাঞ্জাইনা, ওই যে বললাম যে প্রায় আপনার হার্ট অ্যাটাকে যেমন চিকিৎসা, সেম চিকিৎসা এখানে করতে হবে। আরেকটা ঘটনা ঘটতে পারে যে এইটাতে আপনি ইসিজি করলেন, ইসিজিতে দেখলেন যে ইসিজি নর্মাল, কিন্তু রোগীর কিন্তু হার্ট অ্যাটাকের কাছাকাছি। এই কন্ডিশনকে বলা হয় নন এসটি সেগমেন্ট ইলিভেশন এমআই। আর আরেকটা হতে পারে যে না, এমআই হয়ে গেছে, এসটি সেগমেন্টের ইলিভেশনও পাওয়া যাচ্ছে, সেটাকে আমরা বলবো এসটি সেগমেন্ট ইলিভেশন এমআই। এই তিনটা মিলে একসাথে কন্ডিশনকে বলে অ্যাকিউট করোনারি সিনড্রোম। এই যে ছবি দেখতে পাচ্ছেন, আমরা যখন বাংলা সিনেমা দেখি, রাজ্জাকের ছবিতে খুব আছে, তাই না? দেখছেন কখনো বাংলা সিনেমা? কেউ একজন বলেন, রাজ্জাকের ছবি দেখছেন? এনিওয়ান? না, জি স্যার, কেউ দেখেছি। দেখেন নাই, কেউ রেসপন্স করছে না। আপনারা আজকে ইউটিউবে রাজ্জাকের ছবি দেখবেন, তাহলে হার্ট অ্যাটাক কি জিনিস বুঝে ফেলবেন।
দেখবেন যে ছেলে এসে বাবা রিটায়ারমেন্টে গেছে, ছেলে এসে বাবাকে খারাপ কথা বলছে বা গালি দিছে বা কিছু একটা বলছে বা বলছে যে আমরা বাসা ছেড়ে চলে যাব, ছেলের বউকে নিয়ে চলে যাবে। তখন বাবাই বলতেছে, বাবা বুকের মধ্যে হাত দিয়ে বলছে, কি বলিস, বলেই বুকের মধ্যে হাত দিয়ে শুয়ে পড়ছে। এইটাই হচ্ছে এমআই। ওকে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে চেস্ট পেইন হবে, চেস্ট টাইটনেস হতে পারে, এবং এইটা আপনার যদি রেস্ট নেন পেশেন্ট, রিলিফ হবে না। এই ব্যথা, এমআই এর ব্যথা 2 নাম্বার ব্যথা পৃথিবীতে, পেইনের ক্যাটাগরির মধ্যে 2 নাম্বার, যেটা কিনা মরফিন দিতে হয় ইয়ের জন্য, ব্যথা কমানোর জন্য, কিন্তু স্টিল দেন রোগীর কিন্তু ব্যথা কমে না। মায়োকার্ডিয়াল ইনফাকশন। আর আমরা সাধারণ পাবলিক জানি কি নাম? হার্ট অ্যাটাক। এবং এটা কিন্তু ইনফার্কশন, ইনফ্রাকশন না। আমার স্টুডেন্ট এসে বলছিল ইনফ্রাকশন, সে পরীক্ষা দিতে চায়, তার পরীক্ষা অ্যাসেসমেন্ট ক্লিয়ার নাই, অ্যাটেন্ডেন্স ক্লিয়ার নাই, কিন্তু সে পরীক্ষা দিতে চায়। তখন আমি বললাম যে এমআই কাকে বলে? সে বলতেছে ইনফ্রাকশন। তারপর বললাম যে না, আপনি তো এখনো এমআই এর অর্থই বলতে পারেন না, আপনাকে কিভাবে পাশ করাবে? ওকে, তাহলে আরেক নাম হচ্ছে সাধারণ পাবলিক বলে হার্ট অ্যাটাক। কেন, কি জিনিস আসলে? আসলে কিছুই না, এটা হচ্ছে কার্ডিয়াক যে মাসল, সেইটার নেক্রোসিস, ডেথ অফ কার্ডিয়াক মাসল ডিউ টু প্রলং সিভিয়ার ইস্কেমিয়া। ঠিক আছে, তার মানে, এবং ইস্কেমিক হার্ট ডিজিজ গুলা 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন হবে এই হার্ট অ্যাটাক? 2টা ঘটনা ঘটতে পারে। একটা হইতে পারে যে এটা আপনার করোনারি আর্টারি অক্লুশন হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এটা থেকে হইতে পারে। অথবা আরেকটা অপশন হচ্ছে, আমরা একটু টাইমটাও দেখে নেই। আহ, যা তো চলে যাচ্ছে। ওকে, আরেকটা কারণ হচ্ছে যে ওই যে আগেই বলছিলাম যে করোনারি আর্টারি স্পাজম, ওকে, ভ্যাসোস্পাজম। তাহলে 2 ভাবে হইতে পারে। অক্লুশন কি দিয়ে হবে? প্রথমে হবে অ্যাথেরোসমেটাস প্লাক বা অ্যাথেরোস্ক্লেরোসিস, সেইটার ভিতরে যদি ইন্ট্রাপ্লাক হেমোরেজ অথবা ইরোশন, যে এন্ডো আহ, কি বলে এটাকে, এন্ডোকার্ডিয়াল যে সারফেস, সেটা যদি ইরোশন হয়ে যায়, অথবা ব্লাড ভেসেলের যে টিউনিকা ইন্টিমা, সেটা যদি ইরোশন হয়, অর আলসারেশন, আলসার হয়ে যায়, অথবা একটা এইরকম অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক রাপচার হয়ে গেলে সে পুরা ব্লক, মানে পুরা ভেসেলকে বন্ধ করে দিল। অথবা ফিশারিং, বাইরের থেকে তার একটা ফিশার তৈরি হয়েছে, একটা ছিদ্র তৈরি হয়েছে, ফলে ব্লাড দূরে যেতে পারছে না, বাইরে চলে আসে। ওকে, আর কি? ভ্যাসোস্পাজম। কি কারণে ভ্যাসোস্পাজম হইতে পারে? আপনার এই যে আপনার ভেসেলের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তখন কি হবে? সেখানে এসে প্লাটলেট এসে জমবে, এবং প্লাটলেট কি করবে? মেডিয়েটর রিলিজ করবে, কেমিক্যাল মেডিয়েটর। সেই কেমিক্যাল মেডিয়েটর থেকে ওই ব্লাড ভেসেলের কি হতে পারে? সংকোচন, মানে ভ্যাসো কনস্ট্রিকশন হতে পারে, সেটাই হচ্ছে ভ্যাসো স্পাজম। ওকে, এই 2 মেকানিজম দিয়ে আমাদের হার্ট অ্যাটাক। তাহলে 2টা, একটা হচ্ছে করোনারি আর্টারি অক্লুশন, আর 2 হচ্ছে ভ্যাসো স্পাজম। দেখেন এখানে বলছে যে 10% ক্ষেত্রে আমাদের ব্লাড ভেসেলের মধ্যে কোনো প্যাথোলজি নাই, কিন্তু আপনার ট্রান্সমুরাল এমআই হইতে পারে। মানে পুরা
এই যে করোনারি ভেসেল সেটা পুরোটা ব্লক হয়ে যেতে পারে। কি দিয়ে হইতে পারে? আমরা জানি এমবোলাস, তাই না? আপনার দূরে কোথাও থ্রম্বাস তৈরি হয়েছে, সেখান থেকে ফ্র্যাগমেন্ট হয়ে অথবা অন্য কোনো, মানে শুধু সলিড না, লিকুইড অথবা গ্যাসিয়াস এম্বোলাস তৈরি হয়ে ব্লাড ভেসেলকে ব্লক করে দিল, সেটা হতে পারে। ভ্যাসোস্পাজম থেকে হইতে পারে উইদাউট করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে তার আসলে কোনো করোনারি ডিজিজ নাই, কিন্তু শুধুমাত্র ভেসেলটা স্পাজম হয়েই বন্ধ করে দিতে পারে। যেমন কোকেইন, কোকেইন ড্রাগস নিলে ভ্যাসোস্পাজম থেকে হার্ট অ্যাটাক হয়ে মরতে পারে। রোগীর কিন্তু হার্টে কোনো প্রিভিয়াস কোনো সমস্যা ছিল না। এম্বোলাস, এই যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে, তারপরে হচ্ছে মুরাল থ্রম্বাস থেকে, ভেজিটেশন থেকে, এগুলা এগুলা কি জিনিস আমরা শিখবো। মুরাল থ্রম্বাস হচ্ছে ব্লাড ভেসেল, হার্টের চেম্বার, রাইট লেফট ভেন্ট্রিকল, রাইট লেফট অ্যাট্রিয়া, এই চেম্বারের মধ্যে যদি থ্রম্বাস তৈরি হয় সেটাকে বলে মুরাল থ্রম্বাস। আর ভেজিটেশন কি জিনিস? ভেজিটেশন হচ্ছে হার্টের যে ভালভ আছে, কি বলে, এই ট্রাইকাসপিড ভালভ, তারপর বাইকাসপিড ভালভ, এই ভালভের উপরে যদি থ্রম্বাস তৈরি হয় সেটাকে বলবো ভেজিটেশন। ওকে। ইসকেমিয়া উইদাউট ডিটেক্টেবল করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস সাচ এজ সিকেল সেল ডিজিজ। আপনারা অলরেডি অ্যানিমিয়া পড়েছেন। অ্যানিমিয়াতে কি হয়েছিল? একটা অ্যানিমিয়া আছে, কনজেনিটাল অ্যানিমিয়া, ব্লাড আরবিসি সাইজ সিকেল শেপড হয়ে যায়, মানে অর্ধচন্দ্রাকৃতি, কাস্তে আকৃতি হয়ে যায়। সেই অ্যানিমিয়াতে আপনার কি হয়? আচ্ছা, আমি এটা বন্ধ করে দিই, এখানে চার্জ চলে যাচ্ছে। ওকে। আপনার এই যে সিকেল সেল আরবিসি গুলা, সেগুলা একসাথে জমলে একটা বলের মতো তৈরি করতে পারে। সেই বলটা কি কিসের কাজ করবে? এম্বুলাসের কাজ করবে। এবং সে গিয়ে কি করবে? যে ছোট ছোট মাইক্রো ভেসেল গুলা, ক্যাপিলারি, সেইখানে গিয়ে ব্লক করতে পারে। ওই বল দিয়েও করতে পারে, ইভেন বল না হয়েও যে এই যে সিকেল শেপ যে আরবিসি, সে কি করতে পারে না, ক্যাপিলারি ভিতর দিয়ে বাইরে বের হতে পারে না। ফলে করোনারি আর্টারি থেকে ঢুকে, ক্যাপিলারির মধ্যে ঢুকে যদি ওখানে ব্লক করে দেয়, তাহলে ডিস্টাল এরিয়াতে নেক্রোসিস তৈরি হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মায়োকার্ডিয়াল রেসপন্স। সবার কিন্তু একই সময়ে, আমরা যখন হিমোডাইনামিক্স পড়েছি, সব মাসেলের, যেমন স্কেলিটাল মাসেল কিন্তু দীর্ঘ সময় সে ইসকেমিয়া থেকে, মানে নেক্রোসিসকে প্রিভেন্ট করতে পারে, দীর্ঘ সময় সে ইসকেমিয়াকে সহ্য করতে পারে, কিন্তু হার্ট মাসেল পারে না। আবার হার্ট মাসেলের মধ্যেও সবার একরকম না। যাদের আগে থেকে যারা ব্যায়াম করে, মানে দীর্ঘ সময় ধরে হাইপক্সিয়া থাকে তাদের শরীরে, হাইপক্সিয়ার মধ্যে হার্ট কাজ করতে করতে অ্যাডাপ্টেশন ক্ষমতা জন্মায়। ফলে তার সাথে সাথে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলেই, সাথে সাথে তার, মানে ইসকেমিয়া ডেভেলপ করলেই সাথে সাথে তার ইনফাকশন হবে না, তার প্রলং সময় লাগবে। কিন্তু যার হার্টে আগের থেকে অ্যাডাপ্টেড না, তার দ্রুত হার্ট অ্যাটাক হবে। ওকে, সিভিয়ারিটি, ডিউরেশন, এগুলো আমরা এই হিমোডাইনামিক চ্যাপ্টারে ইনফাকশনের অংশে পড়ে আসছি। আমাদের এইখানে সিস্টেমিকে নতুন করে আসলে পড়ার কিছু নাই, ওই জেনারেল প্যাথোলজির পড়াগুলাকেই আমরা একসাথ করব, করে পড়ব।
মাইকার্ডিয়াল রেসপন্স, আমরা ওই জিনিসটাই বলতেছি যে লোকেশন কোন জায়গায় হচ্ছে, সেখানে যদি ডুয়াল সাপ্লাই থাকে তাহলে কিন্তু তার সাথে সাথে অ্যাটাক হবে না। সিভিয়ারিটি মানে এন্ড আর্টারি সাপ্লাই হলে সেটা অ্যাটাক তাড়াতাড়ি হবে। সিভিয়ারিটি হচ্ছে যদি এই যে ন্যারোয়িং বা ব্লাড ভেসেল বন্ধ হয়ে গেল, সেটা কতটুকু সিভিয়ার, 100% বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আপনার হবে। রেট অফ ডেভেলপমেন্ট করোনারি অক্লুশন, ধীরে ধীরে ব্লাড ভেসেলের ভিতরে হেমোরেজ হয়েছে, ধীরে ধীরে সেটা বড় হচ্ছে, তাহলে সে সময় পাচ্ছে। সাইজ অফ দ্য ভাস্কুলার বেড পারফিউজড বাই দ্য অবস্ট্রাক্টেড ভেসেল, ওই যে ব্লাড ভেসেল ব্লাড সাপ্লাই দেয় কতখানি এরিয়াকে দেয়, যদি সে কম এরিয়াকে দেয় তাহলে ইস্কেমিয়া কম হবে, আর যদি বেশি এরিয়াকে দেয় তাহলে ইস্কেমিয়ার পরিমাণ বাড়বে। ডিউরেশন অফ দ্য অক্লুশন, কত সময় ধরে আছে, যদি দেখা যায় যে আমাদের মাসেল মারা যাওয়ার আগেই আবার অক্লুশনটা কমে গেল, যেমন পালমের ক্ষেত্রে যেটা হবে, ছেড়ে গেল, তাহলে কিন্তু আবার হার্ট অ্যাটাক হবে না। মেটাবলিক ডিমান্ডস অফ দ্য মায়োকার্ডিয়াম, ব্লাড প্রেশার, হার্ট রেট, এগুলোর কারণে মায়োকার্ডিয়ামে কতখানি ব্লাড দরকার সেটা নির্ধারিত হয়। আর এক্সটেন্ট অফ কোলাটারাল আর্টারি, কোলাটারাল যদি ব্লাড সাপ্লাই থাকে তাহলে রোগীরা ওই জায়গায় ইনফেকশন হবে না। নেক্সট হচ্ছে আমরা হার্ট অ্যাটাক তো হলেই আমরা এখন মেকানিজম শিখলাম, তাই না? আমাদের নেক্সট হচ্ছে কি করতে হয়, ইটিওলজি জানার পরে প্যাথোজেনেসিস, সেটাও আমরা শিখে ফেলছি। এখন আমাদের কনসিকুয়েন্সেস, মানে এই প্যাথোলজির ফলে রোগীর শরীরে কি হবে সেটাকে বলে ক্লিনিক্যাল আউটকাম, সেইটা কি পাবো আমরা যদি হার্ট মাসেলকে পরীক্ষা করি। প্রথম 0 to ½ hour কোনো চেঞ্জই পাবো। চেঞ্জগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে খালি চোখে দেখা, একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপে দেখা, আর একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা। খালি চোখে দেখবো যে কিছুই হয় নাই, পুরা হার্ট নর্মাল। লাইট মাইক্রোস্কোপে দেখবো নর্মাল, কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখবো যে মায়োফিব্রিল যেগুলো আছে মাসেলের, স্কেলেটাল মাসেলের যে ফাইবার, সরি হার্ট মাসেলের যে ফাইবার, সেইগুলার মধ্যে কি হয়েছে, রিল্যাক্সেশন, মানে সেগুলো লম্বা হয়ে গেছে, কন্ট্রাকশন হবে না, এবং গ্লুকোজ লস, সেটার ভিতরে যে গ্লুকোজ ছিল সেই সাপ্লাই সেটা লস হয়ে গেছে, কারণ ইস্কেমিয়া, সেই জন্য। আর মাইটোকন্ড্রিয়াল সুয়েলিং হবে। প্রথম আমরা জানি যে সেল ইঞ্জুরির প্রথম দিককার স্টেপ। নেক্সট হচ্ছে আমার জানতে হবে যে 4 ঘন্টা পর্যন্ত, তখন কি, তখন আগেরটা তো ইলেকট্রন মাইক্রোস্কোপে পাওয়া গেছিল, 4 ঘন্টার মধ্যে সে ইলেকট্রন মাইক্রোস্কোপ থেকে লাইট মাইক্রোস্কোপে সামান্য পরিবর্তন, সেইটা বেশিরভাগ ক্ষেত্রে কিছুই দেখা যায় না, মাঝে মাঝে ভেরিয়েবল ওয়েভিনেস অফ ফাইবারস এট পর, লাইট মাইক্রোস্কোপে ফাইবার গুলার ওয়েভিনেস দেখা যাবে। ওকে, এটা হচ্ছে 4 ঘন্টা পর্যন্ত। এবং ইলেকট্রন মাইক্রোস্কোপে যাব সার্কোলেমাল ডিসরাপশন, মাইটোকন্ড্রিয়াল অ্যামরফাস ডেনসিটি, এইটা ডেভেলপ হয় 4 ঘন্টা পর্যন্ত, তাহলে খালি চোখে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন 4 ঘন্টার থেকে 12 ঘন্টার মধ্যে আমার খালি চোখে চলে আসে, সেটা কি, অকেশনাল ডার্ক মটলিং, সেটা দেখবো। এবং আন্ডার মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপের নিচে দেখবো হচ্ছে আপনার কোয়াগুলেটিভ টাইপ নেক্রোসিস দেখা যাবে, ইডিমা দেখা যাবে, হেমোরেজ দেখা যাবে। কারণ আমরা জানি যে ওই নেক্রোসিস হওয়ার একটা টাইম আছে, তাই না? সেই মতো 12 থেকে 24 ঘন্টা, এরপরে 4 ঘন্টার পরে যে আপনার চেঞ্জ, 12 ঘন্টা 24 ঘন্টার পরে এগুলো আর তেমন একটা গুরুত্বপূর্ণ না, কারণ অলরেডি আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি, তাই না? 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই খালি চোখে দেখাটা আরো কনফার্ম হবে, ডার্ক মটলিং দেখা যাবে, আর কোয়াগুলেশন মাইক্রোস্কোপে নেক্রোসিস দেখবো, পিকনোসিস, মনোসাইট, হাইপার ইউসিনোফিলিয়া, সেল ডেথ হলে ইউসিনোফিলিয়া বাড়ে, সেটা মার্জিনাল কন্ট্রাকশন, ব্যান্ড নেক্রোসিস, এগুলো। ওকে, তাহলে 24 ঘন্টা পর্যন্ত আমাদের লাগবে। এরপর হয় কি, আমাদের লাগবে হচ্ছে, আমরা তো আর রোগীকে হার্ট কেটে পরীক্ষা করব না,
তাহলে হার্ট মাসেলে আসলে ইনফেকশন হয়েছে কিনা সেইটা আমাদেরকে হার্ট না কেটেই বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবো? হার্ট মাসেল যদি ডেথ হয় তাহলে মাসেলের ভিতরের যে এনজাইম সেগুলা বেরিয়ে আসে, সেই এনজাইমগুলা পরীক্ষা করে আমরা বুঝতে পারি। দেখেন, আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডের মধ্যে এখানে আপনার প্রথমে হচ্ছে ওয়েভি ফাইবারগুলো ওয়েভি ওয়েভি হয়ে গেছে, এবং নেক্রোসিস, কোয়াগুলেটিভ টাইপ নেক্রোসিস, ফাইবারের মাঝখানে যে নিউক্লিয়াস সেটা নাই। 3 days পর্যন্ত হচ্ছে সেখানে, যেহেতু আমরা জানি নেক্রোসিস হলে ইনফ্লামেশন হয়, ওখান থেকে ভিতর থেকে কি হবে, ইনার কন্টেন্ট বাইরে চলে আসবে, ফলে সেটাকে খাওয়ার জন্য সেটা ইনফ্লামেটরি প্রসেস শুরু হবে, নিউট্রোফিলিক ইনফেকশন। এরপর কি হবে, 3 দিনের পরে সেটা রিকভারি করার চেষ্টা করবে, কিন্তু হার্ট মাসেল তো নিজে নিজে আর তৈরি হবে না, তাই না? তখন হচ্ছে রিকভারি হবে কি দিয়ে, গ্রানুলেশন টিস্যু এবং স্কার টিস্যু ফরমেশন হবে 3 সপ্তাহের পরে। ওই মাসেল কিন্তু আর আগের মতো কন্ট্রাক্ট করতে পারবে না। আমরা যখন ইকোকার্ডিওগ্রাম করব দেখব যে হার্ট মাসেলের যে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন ক্ষমতা সেটা কমে গেছে। নেক্সট আমি আগে বলছিলাম যে ডায়াগনোসিস করব কি দিয়ে, সেটা পরে আমরা শিখব। হার্ট মাসেল যদি এমআই হয় তাহলে আমাদের শরীরে কি কি কমপ্লিকেশন হতে পারে। 1 নাম্বারই হইতে পারে, যদি সেটা সিভিয়ার হয়, বড় একটা আর্টারি বন্ধ হয়ে গেছে, বড় হার্টের বড় একটা মাসেল আপনার বন্ধ হয়ে গেছে, মাসেলের নেক্রোসিস হয়ে গেছে, ফলে মাসেল সাথে সাথে কি করবে, কাজ করা বন্ধ করে দিবে। এর ফলে ব্লাড সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় ব্রেইনে, আমাদের মৃত্যু। আর যদি কোনো মতে বেঁচে যাই তাহলে তাহলেও ভালো নাই। হার্টের মধ্যেই অনেক ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। 1 নাম্বার হচ্ছে কন্ট্রাকটাইল ডিসফাংশন, আগে বললাম যে হার্টের একটা ওয়াল কন্ট্রাকশন করতে পারতেছে না। তারপর অ্যারিথমিয়া, হার্টের যে আমাদের সাইনাস রিদম আছে, মিনিটে 60 to 90, 70, 90 বার পর্যন্ত কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়, সেইটা অ্যারিথমিয়া। সেটা নর্মাল রিদমের থেকে অ্যাবনর্মাল রিদম হবে, ট্যাকিকার্ডিয়া হইতে পারে, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। মায়োকার্ডিয়াল রাপচার, সেটা কি জিনিস, ওয়ালটা এখন দুর্বল হয়ে গেছে, এখন মায়োকার্ডিয়ামের থেকে ছিদ্র হয়ে ব্লাড যদি পেরিকার্ডিয়ামের নিচে এসে জমে যায়, ওই কন্ডিশনকে বলা হয় মায়োকার্ডিয়াল রাপচার। ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম, একটা ভেন্ট্রিকলের যে অংশে হার্ট অ্যাটাক হয়েছে ওই অংশটা অ্যাবনর্মালি ডাইলেটেড হয়ে বাইরের দিকে প্রোট্রুশন করলো, সেটাকে বললো ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। পেরিকার্ডাইটিস, আপনার পেরিকার্ডিয়ামের ইনফ্লামেশন হতে পারে। এরপর ইনফার্ক্ট যেটা আছে, প্রথমে হয়তো ছোট ছিল, কিন্তু আমরা চিকিৎসা না করলে ওইটা আস্তে আস্তে বড় হবে, এটাকে বলে ইনফার্ক্ট এক্সপ্যানশন। আর হচ্ছে এই ইনফার্ক্টটা এক্সটেনশন হইতে পারে, আরো পাশের যে ব্লাড ভেসেলের কারণে হয়েছে ওই ব্লাড ভেসেল আস্তে আস্তে আরো নেক্রোসিস হয়ে এক্সটেন্ড করবে। মুরাল থ্রোম্বাস, এইটা আগের বারেই আমরা পড়ে আসলাম যে হার্টের চেম্বারে, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এট্রিয়া, এগুলোর মধ্যে যদি থ্রোম্বাস এসে জমে, যেটা আমরা আগেই থার্ড ইয়ারে পড়েছি, থার্ড ইয়ার না জেনারেল প্যাথোলজিতে পড়েছি, সেইটা জমলে সেটাকে বলবো মুরাল থ্রোম্বাস। প্যাপিলারি মাসেল ডিসফাংশন, প্যাপিলারি মাসেল কি, আপনার হার্টের যে ভাল্বকে বন্ধ এবং খোলার জন্য যেই ওয়াল থেকে যেই মাসেল টেনে ধরে রাখে সেটাকে বলে প্যাপিলারি মাসেল। তাহলে প্যাপিলারি মাসেলের যদি নেক্রোসিস হয়, ডিসফাংশন হয়, তখন আমরা হার্টের যে ভালভের যে বন্ধ হওয়ার কথা সেটা না থেকে ইরেগুলারলি খোলা থাকবে। আর হচ্ছে প্রোগ্রেসিভ লেট হার্ট ফেলিউর, যদি আপনি বেঁচেও যান আস্তে আস্তে এই হার্ট কাজ কমিয়ে দিবে, ফলে ইজেকশন ফ্র্যাকশন, যেটা দিয়ে আমরা হার্টের ফাংশন বুঝি, আস্তে আস্তে কমতে থাকবে। এই কন্ডিশনটাকে বলবো হার্ট ফেলিউর, প্রোগ্রেসিভ লেট হার্ট ফেলিউর।
ওকে, এখন হচ্ছে আমি পড়বো, আমরা এই আজকে হার্ড পড়েই শেষ করব আশা করি। আহ একটু গরমও পড়ছে, প্লাস একটু কেমন জানি লাগতেছে। আমরা ডায়াগনোসিস কিভাবে করব? মনে রাখবেন, আপনি এক সময় ডাক্তার হয়ে যাবেন, আপনি ইন্টার্নি করবেন, আপনি গ্রামে গিয়ে প্র্যাকটিস করবেন, আপনি একজন সরকারি ডাক্তার হবেন, সরকারি ডাক্তার হয়ে বড় হাসপাতালে আপনি পাবেন, বড় হাসপাতালে পোস্টিং পাবেন। কিন্তু এই রোগী কিন্তু আপনার সব জায়গায় মেনটেন, আপনি যদি সার্জারিতে যান সেখানেও আপনাকে এই রোগী দেখতে হবে। আপনাদেরকে একটা গল্প বলেছিলাম মনে হয়, যে রোগীর হচ্ছে পা ভেঙে গেছে অর্থোপেডিক্স ওয়ার্ডে, হঠাৎ করে তার বুকে ব্যথা। তাহলে এই বুকে ব্যথার কারণ কি? আমরা, আমাদের যে স্যার, উনিও ধরতে পারে নাই। উনি রোগীর কাছে গিয়ে বলতেছে এইটা হচ্ছে কি বলে, ভান করা, কি বলে এটাকে, আমার টার্মটা মনে আসতেছে না এখন, যে রোগী ভান করতেছে, কিন্তু আসলে তার হার্ট অ্যাটাক। কিভাবে হইলো? ওই যে বোন ফ্র্যাকচার হয়েছিল সেইখান থেকে ফ্যাট এম্বোলিজম হয়েছে, বোন ম্যারো এম্বোলিজম হয়েছে, তারপরে থ্রম্বাস, প্রলং বেড রেস্টের কারণে তার এই যে লোয়ার এক্সট্রিমিটির ভেসেল, সেইখানে ভেইনের মধ্যে থ্রম্বোসিস হয়েছে, ভেনাস থ্রম্বোসিস, ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছে, সেইখান থেকে একটা ফ্র্যাগমেন্ট বেরিয়ে আসছে, মানে থ্রম্বোএম্বোলিজম হচ্ছে, হয়ে তার হার্টে ভেসেলকে ব্লক করছে এবং সে হার্ট অ্যাটাক। ওকে, তাহলে আপনার সব ডিপার্টমেন্টেই জানতে হবে যে এমআই এর কিভাবে আমরা ডায়াগনোসিস করব। নায়ক মান্নার কথা মনে করেন, নায়ক মান্না হসপিটালে ভর্তি হয়েছে ইউনাইটেডে, কিন্তু ইসিজি করছে বুকে ব্যথার জন্য, কিন্তু ইসিজিতে নর্মাল। তাহলে কি আমরা বলে নিব যে না, আপনার তো কিছু হয় নাই, জানগা বাসায়? না, তখনও আসলে ইসিজিতে চেঞ্জ আসে নাই। আমরা আগেই দেখলাম যে প্রথম 30 মিনিট কোনো চেঞ্জই পাওয়া যায় না। সুতরাং আমাদেরকে হার্ট অ্যাটাক সম্বন্ধে জানতে হবে এবং সতর্ক হইতে হবে, রোগীর অবজারভেশনে রাখতে হবে যে এটা হার্ট অ্যাটাক, পরীক্ষায় ধরা পড়ে না, স্টিল দেন এটা হার্ট অ্যাটাক হতে পারে। যেমন ওই যে আমরা আগেই পড়ে অ্যাকিউট করোনারি সিনড্রোমের মধ্যে পড়ে আসলাম যে নন এসটি এলিভেটেড এমআই হইতে পারে। হ্যাঁ, তাহলে এক নাম্বার হচ্ছে ইসকেমিক সিনড্রোম। রোগী আসবে আপনার বুকে ব্যথা নিয়ে, বুকে ব্যথা না হয়ে তার কিন্তু ঘাড়ে ব্যথা হইতে পারে, মাথা ব্যথা হইতে পারে, সব জায়গায়। হার্টের এমআই এর ব্যথা হয় হচ্ছে ভ্যাগাল নার্ভের কারণে। ভ্যাগাল নার্ভ যেখানে যেখানে সাপ্লাই দেয়, ভ্যাগাস নার্ভ, সেখানে সেখানে রেডিয়েশন পেইন হতে পারে। রোগীর ঘাড়ে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, ইসকেমিয়ার থেকে হাতে ব্যথা হতে পারে। তাহলে সিভিয়ার প্রলং চেস্ট পেইন, ইসিজি চেঞ্জেস কনসিস্টেন্ট উইথ ইসকেমিয়া। ইসিজিতে আমি যদি এমআই নাও ধরতে পারি, কিন্তু আমি দেখতে পারি যে রোগীর দীর্ঘদিন ধরেই আপনার ইসকেমিয়া আছে, সেইটা হচ্ছে আমরা কি দেখব, ওল্ড এমআই, অথবা আমরা দেখতে পারি রোগীর ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে গেছে, সেটা কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইসিজিতে ধরা যায়। আর হচ্ছে সবচেয়ে কুইক, সবার আগে যেটা আসে সেই মার্কার, বায়োকেমিক্যাল মার্কার। আমরা বলছি হার্ট মাসল যদি ইনট্যাক্ট না থাকে, মাসলের ভিতরে যে এনজাইম সেগুলো বেরিয়ে আসে। এই কার্ডিয়াক মার্কার গুলাই আমাদেরকে সবার আগে জানিয়ে দেয় যে হার্ট অ্যাটাক হয়েছে। সেই মার্কার গুলা কি? মার্কার হচ্ছে আপনার এক নাম্বার হচ্ছে সিকে এমবি, দুই নাম্বার ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, আর তিন নাম্বার হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ। এর মধ্যে আমরা করি কোনটা? ট্রোপোনিন আই। কারণ হচ্ছে ট্রোপোনিন আই হচ্ছে কার্ডিও সেন্সিটিভ এবং সবার আগে ওই যে প্রথম অ্যাপিয়ার করবে এবং কত সময় অ্যাপিয়ার করবে এটা আপনারা জেনে নেবেন, এবং সবচেয়ে দীর্ঘ সময় সেটা পারসিস্ট করে। ওকে, নাও
সিকে এমবি, সিকে এর মধ্যে ক্রিয়েটিনিন কাইনেজ, সেটা আবার তিনটা টাইপ আছে, সিকে এমএম, এমবি, বিবি। এমএম হচ্ছে কার্ডিয়াক এবং স্কেলিটাল মাসেল পাওয়া যায়, এমবি মেইনলি ইন কার্ডিয়াক মাসেল, আর বিবি হচ্ছে ব্রেইনে। দেখেন বলছে যে সবার আগে আসে 3 থেকে 12 ঘন্টা, কিন্তু তারপরেও আমরা কিন্তু সিকে এমবি করি না। ঠিক আছে, পিকস অ্যাট 24 hours and returns normal within approximately 72 hours। আমরা করি সিকেএমবি, বলছে যে সেন্সিটিভ বাট নট স্পেসিফিক। সিকেএমবি করে বেশি হইলেই সেটা হার্ট অ্যাটাকের কারণে আমরা শিওর হইতে পারবো না, অন্য জায়গা থেকেও সিকেএমবি বের হয়। ওকে, সিকেএমবি। নাও ট্রোপোনিন আই অ্যান্ড টি। ট্রোপোনিন আই আমরা করি, টি সাধারণত করি না। ওকে, তাহলে সবচেয়ে সেন্সিটিভ এবং স্পেসিফিক বায়োমার্কার হচ্ছে ট্রোপোনিন আই এবং ট্রোপোনিন টি। আমরা করি ট্রোপোনিন আই। বিগিনস করে কথা 3 ঘন্টা, ওই যে এমবিও 3 ঘন্টা, এটাও 3 ঘন্টা, 3 থেকে 12 ঘন্টা। আর থাকে কত, 24 ঘন্টা, এবং রিটার্নস টু নর্মাল 5 থেকে 10 দিনের মধ্যে নর্মাল হয়, মানে দীর্ঘ সময় থাকে। আয়ের পরের টিটা হচ্ছে 5 থেকে 14 দিন, 12 থেকে 48 ঘন্টা। এই পর্যন্তই আজকে আমরা পড়াবো। আগামী দিন আমি আপনাদের বাকিটা শেষ করব, এবং কি বলে, নেক্সট যে ইয়েটা, এই একই সাথে আমাদেরকে ব্লাড ভেসেল পড়তে হবে, সেটাও আমরা পড়িয়ে দিব। ওকে, চিন্তার কিছু নাই। আমাদের এই পড়া কম, কিন্তু আমাদের জেনারেল প্যাথোলজি হচ্ছে গুরুত্বপূর্ণ, জেনারেল প্যাথোলজি পারতে হবে। ওকে, তাহলে এই পড়া আর কঠিন না। ওকে, আজকের মতো বাই।